মায়ের মূর্তি সোনা। দেখুন এখানে এই যে মূল যে মায়ের মূর্তি কিন্তু সোনার, আর অষ্টধাতুর মহাদেবের মূর্তি, আর সিংহাসনটি কিন্তু পুরো রূপোর তৈরি। এটি এখানকার একটি বিশেষত্ব এবং জগদম্বা দেবীর আমল থেকে এই মন্দিরের যে অন্নপূর্ণা মায়ের পুজো হয়ে আসছে, এটি খুবই একটা তাৎপর্যপূর্ণ। দেখুন এখানে আসলে আপনারা খুবই নিষ্ঠার সহকারে পুজো দিতে পারবেন। ঠাকুরমশাই খুবই নিষ্ঠার সঙ্গে পুজো করেন, এখানে দেখতে পাবেন আপনারা। গুড মর্নিং। এখন আমরা শিয়ালদা মেন লাইনে টিটাগড় স্টেশনে আছি। টিটাগড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনাদের যাওয়াটা খুব সুবিধে। আদারওয়াইজ আপনারা ব্যারাকপুরে নেমেও ব্যারাকপুর স্টেশন থেকেও টোটো বা অটো নিয়ে যেতে পারেন। বাট আমরা টিটাগড় থেকে যাব। টিটাগড় থেকে অন্নপূর্ণা মন্দির কাছে পড়ে এবং সঙ্গে আরও কিছু দেখাবো, যেটা আপনারা দেখবেন। এই সামনেই কিন্তু টিটাগড় স্টেশনের 1 নম্বর টিকিট কাউন্টার, 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা এখান থেকেই টিকিট কাটবেন ফেরার পথে। আর যদি শিয়ালদা বা ব্যারাকপুরের দিক থেকে আসেন, আপনারা ব্যারাকপুর দিয়েও নামতে পারেন। আর টিটাগড় স্টেশনে নামলে এখান থেকে কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে আপনারা রিক্সা বা টোটো এই ধরনের কমিউনিকেশান পেয়ে যাবেন। এবং আপনাদের যেতে হবে তালপুকুর হয়ে, বলবেন যে গান্ধীঘাটের রাস্তায় ঢুকে অন্নপূর্ণা মন্দির। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা এই রাস্তা দিয়ে বেরোতে পারবেন। এই রাস্তা দিয়ে বেরিয়ে আপনারা বাইরে রিক্সা বা টোটো এই জাতীয় কমিউনিকেশন পাবেন। দেখুন এইখানে আপনারা যদি টিটাগড়ে বলে অ্যাকচুয়ালি ব্রহ্মস্থান, তো এই স্টপেজে যদি আপনারা নামেন বিটি রোডে শ্যামবাজারের দিক থেকে এলে, তাহলে এই দাদারা রয়েছেন, এখানেই টোটো আছে ওনাদের। এখান থেকে কিন্তু আপনারা অন্নপূর্ণা মন্দিরে পৌঁছাতে জাস্ট 10 টাকা করে পার হেড ওনারা জনপ্রতি নেন। আর যদি আপনারা 4-5 জন থাকেন, তাহলে একটা টোটো রিজার্ভ করে নিয়েও আপনারা চলে যেতে পারেন। আর ওনাদের সাথে কথা বলে নিতে পারেন। সঙ্গে আনুষঙ্গিক গান্ধীঘাট বা আশেপাশের জায়গাগুলোও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমরা কিন্তু এই টিটাগড় স্টেশন থেকে বিটি রোড পৌঁছাতে আমাদের সময় লাগলো 5 মিনিট। বিটি রোডে এই দিকে গেলে আপনারা কিন্তু পৌঁছে যাবেন ব্যারাকপুর। আর যদি অপোজিট এন্ডে যান, তাহলে যাবেন শ্যামবাজারের দিকে। আর এই যে স্টপেজটি, বাস স্টপেজটি, এটির নাম হচ্ছে ব্রহ্মস্থান। কন্ডাক্টররা বলে থাকেন বড়মস্থান। আপনারা এখান থেকেও অন্নপূর্ণা মন্দিরে যেতে পারেন, বা আর একটু এগিয়ে গিয়ে ব্যারাকপুর তালপুকুর বাস স্ট্যান্ড, যেটা বাস স্টপেজ, সেই তালপুকুর বাস স্টপেজ থেকে যাওয়াটা আপনাদের জন্য সুবিধা হবে। এবং আরও কতগুলি জায়গা সেখান থেকে দেখতে পাবেন, সেটা হচ্ছে গান্ধীঘাটও দেখতে পাবেন। এবং ব্যারাকপুর থেকে যদি আপনারা ট্রেনে এসে টোটো বা অটোতে আসেন, সেক্ষেত্রে আপনাদের পার হেড ভাড়া নেবে 20 টাকা করে। ওই গান্ধীঘাট মোড় অবধি আপনাদের নামিয়ে দেবে। আর সেখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন, বা একটা রিক্সা বা কিছু নিয়ে আপনারা চলে যেতে পারেন। আর যদি ওখান থেকে রিজার্ভ করে আসেন, তাহলে আপনাদের টোটোর ভাড়া পড়বে 100 টাকা। আপনাদের একদম অন্নপূর্ণা মন্দিরের সামনে নামিয়ে দেবে। সঞ্জয় কুমার চৌধুরী। সঞ্জয় দার দেখছেন আপনি, সঞ্জয় দা এখানে রয়েছেন। আর দাদা আপনার নাম? সুনীল গুপ্তা। সুনীল গুপ্তা, ওনারা রয়েছেন এখানে। এবং এইখান থেকে হ্যাঁ, এবং বলুন এখান থেকে এখানে আপনি টোটো স্ট্যান্ড সেক্রেটারি দাদা। আচ্ছা, আমাদের সঞ্জয় দা হচ্ছেন সেক্রেটারি এখানকার টোটো স্ট্যান্ডের। তো আপনারা আসলে সঞ্জয় দাকে এখানে পাবেন, বা এই সুনীল দাকে পাবেন। আপনারা এখান থেকে ওই অন্নপূর্ণা মন্দির টোটো স্ট্যান্ডটাও আমরাই করেছি এখান থেকে গিয়ে ওনার কাউন্সিলরের সাথে কথা বলে। আচ্ছা, ওই স্ট্যান্ডেও সেক্রেটারি ছিলাম 10 মাস আমি চালিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে আমরা এই আমাদের ব্রহ্মস্থান টোটো স্ট্যান্ড থেকেই সব গাড়ি, অনেকগুলো গাড়ি ওখানে ছিল আগে। ঠিক। তো এখান থেকে গেলে কিন্তু আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনারা বিটি রোড থেকে এসে যদি শ্যামবাজারের দিক থেকে আসেন, তাহলে কিন্তু আপনারা এই বড়মস্থান স্টপেজ অর্থাৎ ব্রহ্মস্থান স্টপেজে নামলেও আপনারা এখান থেকে খুব কাছে, এখান থেকে বেশি দূর না, 10 টাকা টোটো ভাড়া নেবে আপনাদের থেকে দাদারা। তো আপনাদের একদম মন্দিরের গেটে নামিয়ে দেবে। এই ব্রহ্মস্থান বা বড়মস্থান বাস স্ট্যান্ডে নেবে, বাস স্টপেজে নেবে। আপনারা কিন্তু এখানে ব্রহ্ম বাবার মন্দির টিটাগড় দেখতে পাচ্ছেন। এখানে এই মন্দিরটা কিন্তু অবশ্যই দেখে নেবেন পারলে অন্নপূর্ণা মন্দির যাওয়ার পথে। এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। দেখুন এই যে ব্রহ্মস্থান, এই যে জায়গাটার নাম ব্রহ্মস্থান,
মানে এই যে ব্রহ্ম মন্দির আমরা দেখছি, ব্রহ্ম বাবা মন্দির, তো এখানকার ইতিহাসটা যদি একটু বলেন। একটি ইতিহাস আছে কি এইখানে অনেকগুলো ব্রাহ্মণগুলো থাকতো। আচ্ছা তো ওর মধ্যে একটা পুরোহিত ছিল ভালো, আচ্ছা। ওনার সব থেকে ওরা সবাই মান সম্মান করতো। হ্যাঁ উনি মারা গেছেন। আচ্ছা। মারা যাওয়ার পর ওনারই ওইখানে অস্থাপিত হয়েছিল ব্রহ্ম। ব্রহ্ম আচ্ছা। ব্রহ্ম ওনার নাম ছিল ব্রহ্ম। ব্রহ্মা না ব্রহ্ম। ব্রহ্ম হ্যাঁ। এক্স্যাক্টলি, হ্যাঁ। ব্রহ্ম ওনার ওইখানে অস্থাপিত হয়েছিল, ওইখানেই হয়েছিল এই রোডের উপরে। আচ্ছা। এখন রোড চড়া হয়েছে, ওইটা ভেঙে এখানে করা হয়েছে। আচ্ছা আচ্ছা তো ওইটা নিয়ে ইতিহাস ওর অংরেজি সমিতিকে ব্রহ্ম ব্রহ্ম করে চলে সেই আসছে। থেকে ব্রহ্মস্থানই- ওই সময় নাম ওইখানে ধরা হয়ে গেছে ব্রহ্মস্থান। ব্রহ্মস্থান নামটা হয়েছে। ওর নামই এই মন্দিরটা আছে, ব্রহ্ম বাবা আচ্ছা, মন্দির, ওই আচ্ছা, নামে আচ্ছা, আছে। দেখুন, তালপুকুর বাস স্টপে যে নেবে অন্নপূর্ণা মন্দির যাওয়ার পথে আপনারা কিন্তু এই জগন্নাথ মন্দিরটি দেখতে পাবেন। এই জগন্নাথ মন্দিরটি ছোট্ট মন্দির, কিন্তু অনেকটাই আমাদের পুরীর জগন্নাথ মন্দির বা উড়িষ্যার যে মন্দির শৈলী, সেই শৈলী অনুসারেই এই মন্দির তৈরি হয়েছে। আপনাদের দেখাচ্ছি, এই আপনারা অন্নপূর্ণা মন্দির যাওয়ার পথেই কিন্তু এই জগন্নাথ মন্দিরটি দর্শন করে নিতে পারেন। মন্দিরের বিগ্রহ জগন্নাথ, বলরাম, সুভদ্রাজি রয়েছেন মন্দিরের ভেতরে। দেখুন, খুব সুন্দর এখানে ঠাকুর নিত্য পূজিত হন। এবং এই অন্নপূর্ণা মন্দির যাওয়ার পথেই আপনারা কিন্তু এই মন্দিরটি দর্শন করে নেবেন। সকালে 6টার সময় খোলে, সন্ধ্যা সকালে 6টার সময় আরতি হয়, তারপরে 12:30টার সময় ভোগ হয়, 1টার সময় বন্ধ হবে। আচ্ছা তারপরে বিকেলে 4টায় খুলবে, আচ্ছা। রাত্রি 9টায় বন্ধ হবে। আচ্ছা, অনেকক্ষণ সময় পাবেন। আর যদি প্রসাদ কি যদি খেতে চান, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে একদিনে আগে বলতে হবে। বলতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আপনার ফোন নাম্বারে ফোন করে বলতে হবে। না, সেক্রেটারি ফোন নম্বরে বলতে হবে। ফোন নাম্বারে বলতে হবে। আচ্ছা, এখানে এটাও শুনলেন, এখানেও কিন্তু আপনারা প্রসাদ পেতে পারেন। দুপুরবেলায় প্রসাদ দেওয়া হয় তো? হ্যাঁ। দুপুরবেলা কটার সময় প্রসাদ দেওয়া হয়? ওই 12:30 থেকে 1টার মধ্যে। আচ্ছা, এখানেও কিন্তু আপনারা দুপুরবেলা 12:30 1টার মধ্যে জগন্নাথের প্রসাদ পেতে পারেন। এবং সেক্ষেত্রে মন্দিরের সেক্রেটারির ফোনে ফোন করে আপনারা কথা বলে নেবেন আগের দিন। দেখুন, এখন কিন্তু আমরা এসে পৌঁছে গেছি অন্নপূর্ণা মন্দিরের মূল গেটের সামনে। দেখতে পাচ্ছেন এখানে মূল গেটের ওপরে রয়েছে একটি সিংহ, এবং বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি আপনাদের। চলুন ভেতরেও গিয়ে দেখাবো। এটি কিন্তু নবরত্ন মন্দির, এবং যেটি স্থাপিত হয়েছিল 1875 সালের 12ই এপ্রিল। এইখানে দেখুন, এই ছোট্ট ছেলেটি কিন্তু এখানে ফুল মালা এবং ধূপকাঠির ডালি নিয়ে বসেছে, এবং এই ছোট্ট ছেলেটি এখানে আছে। আর এপাশে আরেক দিদি আছেন আমাদের, এনারা দুজনেই কিন্তু আছেন। আপনারা আসলে এখান থেকে ফুল মালা এগুলো পেয়ে যাবেন। দাম কত পড়ে? 50 টাকা। 50 টাকার ডালা। 50 টাকা। হ্যাঁ হ্যাঁ, 21 টাকা আর 50 21 টাকা আর 50 টাকা। দেখুন, এই মন্দিরের মূল প্রবেশদ্বার কিন্তু পূব দিক থেকে, এবং মন্দিরে ওঠার সিঁড়ি যেগুলি রয়েছে সেটি উত্তর দিক, পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে রয়েছে। পূব দিক থেকে ওঠার একটি সিঁড়ি রয়েছে, সেটি এই সাইড থেকে। আর এপাশে এই নাট মন্দির। দেখুন, এই নাট মন্দিরটি কিন্তু পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরের অনুকরণ করে তৈরি, এবং দক্ষিণেশ্বর মন্দিরের একদম অবিকল রূপ আপনারা এই নাট মন্দিরে দেখতে পাবেন। এবং মন্দিরও তাই। এই মন্দির কিন্তু নবরত্ন মন্দির। এই মন্দিরে ওঠার সিঁড়ি। চলুন আমরা মন্দিরের দিকে যাই। দেখুন, মন্দিরে এখান থেকে খুবই সুন্দর এই মন্দির আপনাদের দেখালাম। মন্দিরের উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিকে 3টি ওঠার সিঁড়ি রয়েছে। আর পূব দিকে এটির কিন্তু প্রবেশদ্বার, মূল প্রবেশদ্বার পূব দিকে। এই নবরত্ন মন্দির একেবারে অবিকল
যেন মনে হচ্ছে দক্ষিণেশ্বরে চলে এসেছি। এখানে দেখুন সুন্দর পানীয় জলের সুব্যবস্থাও কিন্তু রয়েছে। এখানে আসলে আপনারা এখান থেকে ঠান্ডা পানীয় জলও পেতে পারবেন। অর্থাৎ মন্দির কর্তৃপক্ষ কিন্তু কোনো ব্যাপারেই কোনো ত্রুটি রাখেননি। আর এপাশের দেখাই যেরকম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এপাশে স্টাফ কোয়ার্টার এবং স্টাফ কোয়ার্টারটি এদিকে এবং ওইদিকে অফিস রুম, সামনে ওই সামনে যে জলের আরেকটি জায়গা রয়েছে তার সামনেই কিন্তু অফিস রুম রয়েছে। চলুন এবার আমরা একটু শিব মন্দিরের দিকে দেখি। অফিসের পাশ দিয়ে এসেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই আটচালা শিব মন্দিরগুলি। এখানে 6টি শিব মন্দির আছে। প্রথম শিব মন্দিরটি শ্রী শ্রী কপিলেশ্বরজি, পরের শিব মন্দিরটি দেখছেন কৈলাসেশ্বরজি এবং পরের মন্দিরটি শ্রী শ্রী কেদারেশ্বরজি এবং এদিকে 3টি মন্দির এবং ওপারে দেখুন, ওপারে কিন্তু আরও 3টি মন্দির রয়েছে, যে 3টি মন্দিরের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। চলুন। দেখুন এদিক থেকে এই মন্দিরটি শ্রী কিন্নরেশ্বর মহাদেব মন্দির, তার পরের মন্দিরটি কিন্তু শ্রী শ্রী কাম্বেশ্বর মহাদেব এবং শেষ মন্দিরটি শ্রী শ্রী কল্যাণেশ্বর মহাদেব। ঠিক পাশেই কিন্তু আপনারা পাবেন এই রাধাকৃষ্ণের ছোট্ট মূর্তি, খুব সুন্দর, খুবই সুন্দর। আর এই মন্দির দর্শন করে আপনারা কিন্তু চলে আসুন এই পাশের ধ্যান ঘরে। এই স্থানে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব তিনিও কিন্তু এসে ধ্যান করেছেন এক সময় বলে শোনা যায়। এই হচ্ছে ধ্যান ঘর। দেখুন এখানে দেখাই আপনাদের, এই কিন্তু সেই বিখ্যাত বেলতলা। যদিও সেই আগের বেলগাছটি নেই, এই বেলগাছটি পরে রোপণ করা হয়েছে এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এইখানে এসে ধ্যান করতেন বলে শোনা যায়। এখানে সম্ভবত উনি বেশ কয়েকবার এসছেন এবং এই মন্দিরের যে প্রতিষ্ঠা দিবসে, এই মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছে অর্থাৎ 1875 সালের 12ই এপ্রিল শ্রী শ্রী ঠাকুরই কিন্তু এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। রাসমণি ঘাট মন্দিরের এবং এটিকে অনেকে অন্নপূর্ণা ঘাট বলেও জানেন। এদিকে যেহেতু অন্নপূর্ণা মন্দিরের সঙ্গে এই ঘাটটি কিন্তু আপনারা দেখছেন, এটিকে রাসমণি ঘাটও বলা হয়। আবার স্থানীয় লোকেরা যেহেতু অন্নপূর্ণা মন্দির এখানে, সেই মন্দিরের নাম অনুসারে এটিকে কিন্তু অন্নপূর্ণা ঘাট বলেও বলে থাকেন। তো চলুন আমরা ঘাটটা একবার ঘুরে নিই। এখন কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম রাসমণি ঘাট বা অন্নপূর্ণা ঘাটে। এই ঘাটটিও দেখুন কিন্তু খুব সুন্দর এবং এখানে স্থানীয় লোকেরা স্নান করেন। এই দেখুন আপনাদের ঘাটের ছবিটা দেখিয়ে দিই। এটি কিন্তু রাসমণি ঘাট বা অন্নপূর্ণা ঘাট নামে পরিচিত। এখান থেকে কিন্তু লঞ্চে পারাপারের বন্দোবস্ত রয়েছে। আজকে আমরা কিন্তু সপরিবারে এখানে এসে উপস্থিত হয়েছি। সঙ্গে আমার সহধর্মিণী এবং আমার ছোট কন্যা এবং 2 বন্ধু, আমাদের অতনু এবং শান্তি। ওদেরকে তো দেখলেনই। এখন আমরা রাসমণি ঘাটে রয়েছি। এই ঘাটের যে উপরের স্ট্রাকচারটি এরকম বেশ সুন্দর, খুবই সুন্দর এই জায়গাটি। আপনারা দেখছেন আমরা কিন্তু নমস্কার, আমরা দাদার কাছে এসেছি, মিস্টার অজয় কুমার বিশ্বাস। উনি কিন্তু আমাদের মধুরাবাবুর 5th জেনারেশন। আমাদের দাদা এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে বলবেন, আমি দাদার থেকে জানবো। তো দাদা অত্যন্ত অমায়িক ভদ্রলোক একজন এবং অত্যন্ত নিষ্ঠাবান, উনি অকৃতদার মানুষ এবং মন্দিরের সঙ্গে যাতে কেউ কোনোভাবে করাপ্টেড না হতে পারে তার সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু বিষয়টা উনি দেখাশোনা করেন। তো দাদা আপনাকে যেটা প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে মন্দির স্থাপনা হয়েছিল 1875 সালে। এবার আপনি বলুন একটু ইতিহাসটা।
রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা ওর স্বপ্নে মা অন্নপূর্ণাকে পেয়েছিল। রানীমাকে বলেছিল, মা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো আমাকে একটা আমি মন্দির করব, তুমি সে আমাকে জায়গা থেকে করে দাও। তা রানী রাসমণি বলেছিল, আমি জায়গা খুঁজছি, আমি পেলে জানাবো, মেয়েকে বলেছিল। তারপরেতে জায়গা যখন পেলো, এর একটা ইতিহাস আছে। এই জায়গাটা ছিল ভুতুড়ে জায়গা। এই জায়গাটা এখানেতে একটা সাহেব মেম থাকতো, আর একটা সাহেব থাকতো। এখানেতে তখন করলো কি, সাহেবটা মেমটাকে গুলি করলো, আর একটা সাহেবকে গুলি করলো, নিজে গুলি খেয়ে মরলো। এখানে তার সৎকারটা কে করবে? অতএব সে ডেড বডি ওখানে পড়েই আছে। ওই কুকুর শিয়ালে তো খাচ্ছে। আর তখন এটা ভুতুড়ে, এটা বাগান বাড়ি ছিল ওই সাহেবের। হ্যাঁ, তখন হবে কি আর হবে, তখন এখানে পড়ে আছে। তখন ওই জায়গাটা রানী রাসমণি দেখেছিল, দেখার পর এই জায়গাটা ভালো লেগেছিল। তখন ঠাকুর 3 বার বজ্রায় করে এসে বললে, হ্যাঁ এখানে মন্দির হবে। উনি যজ্ঞ করে এসব ভূতদের সব তাড়িয়েছিল। তারপরে মন্দির প্রতিষ্ঠিত হলো। হওয়ার পর তখন মধুরবাবু আর দেখে যেতে পারলো না। রানীমায়ের মেয়ে, ছোট মেয়ে, আর এই নাতি, বড় নাতি আপনার তো দারিক বিশ্বাস, মায়েতে আর ছেলেতে মিলে এই মন্দিরটা লড়ে করেছে। আর রানীমায়ের বড় মেয়ে পদ্মমণি, আর জগদম্বার মেজর ছেলে, সে হচ্ছে আপনার দারিক তান্ত্রিক। সে ছিল খুব বদমাইশ। সে এখানে মন্দির হতে দেবে না, আর রামকৃষ্ণকে তাড়িয়ে দিয়েছিল। স্বামী বিবেকানন্দকেও ঢুকতে দেয়নি। পদ্মমণি আর হচ্ছে তৈলক্য, জগদম্বার মেজর ছেলে, রানীমার নামে কেস করেছিল, বলেছিল জায়গা ভাগ করে দাও। রানীমা কিচ্ছু দেয়নি ওদের দুজনকে। আচ্ছা, দেয়নি। এই মন্দির প্রতিষ্ঠিত করেছে, মথুরবাবু তো দেখে যেতে পারলই না। এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিল জগদম্বা আর জগদম্বার বড় ছেলে। তারপরে যে যাওয়া প্রতিষ্ঠিত হলো, একের পর এক ঝামেলা। ব্রিটিশদের সিংহটা করতে দেবে না। ব্রিটিশদের সঙ্গে তখন লেগে গেল জগদম্বা, এই জগদম্বা আর আপনার এই দারিকের সঙ্গে, বুঝেছেন? আচ্ছা। তারপরে তো ওরা দুজনে মিলে লড়ে ব্রিটিশ তাড়িয়ে তখন সিংহ মূর্তি করা হলো। এই সিংহ মূর্তিটার কি উদ্দেশ্য ছিল? সিংহ মূর্তিটা উদ্দেশ্য ছিল দক্ষিণেশ্বরের মন্দিরে যেরকম সিংহ আছে, এখানে এরকম করে দিতে হবে। তাহলে এটা রানীমায়ের ছোট মেয়ের মন্দির বলে প্রতিষ্ঠিত হবে। আচ্ছা আচ্ছা, বুঝেছেন? আচ্ছা, এই মন্দিরটা আর একটা হচ্ছে আমাদের এখানেতে কুঠিবাড়িতে জব চানকের সে রেস্ট নিত। আচ্ছা। সে আর দারিকের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। দারিক শিক্ষিত লোক, জব চানক শিক্ষিত লোক, শিক্ষিত লোকের সঙ্গে মেশে। হ্যাঁ, জব চানক আসতো। সেই জন্য আমাদের পূর্বপুরুষরা এই মন্দিরের নাম লেগে গেছে চাণকের মন্দির। সেই নামই প্রতিষ্ঠিত হলো। আচ্ছা, সেই সময় তো ব্যারাকপুরের নামও ছিল চাণক নাকি? হ্যাঁ, চাণক। চাণক নাম ছিল। ব্যারাকপুর তখনও নামকরণ হয়নি। না, এই নামকরণটা হয়েছে বোধহয় ব্যারাকপুর মহকুমা এই ক্যান্টনমেন্ট হওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ঘাট হচ্ছে আমাদের। আচ্ছা, আমাদের জায়গা আছে এখানেতে আপনার 54 বিঘে আমাদের জায়গা, গান্ধীঘাটের পর থেকে। আচ্ছা। হ্যাঁ, আর এই মন্দিরের জায়গাটা কতটা আছে? এটা মন্দিরের জায়গাটা 54 বিঘে হলে হাফ হবে। আচ্ছা, হ্যাঁ, আর সেটা আপনাকে একটা আইডিয়া করে নিতে হবে। আইডিয়া করে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কারণ আমার কাছে ট্যাক্সের বিল দিতে, আমি একটু কাগজটা দেখে রাখবো। এইখানে তো পুলিশকে ভাড়া দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশকে ভাড়া আমিই দিয়েছি। আচ্ছা, আপনাদের বোধহয় একটা নিয়ম আছে যে 60 বছর না হলে কেউ দায়িত্ব নিতে পারে না। এটা জগদম্বা উইল করেছে, 60 বছর বয়স হলে তবে এই মন্দিরে ঢুকবে। আচ্ছা, 60-এর আগে কেউ ঢুকবে না। আর তবে বংশের বড় হওয়া চাই, বংশের বড় সন্তান হতে হবে। হ্যাঁ, এই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানেতে বংশ অনুযায়ী চলবে। এটা হচ্ছে বিশ্বাস ফ্যামিলির মন্দির। ঠিক। এখানেতে আদারওয়াইজ কেউ ঢুকবে না। যেরকম দক্ষিণেশ্বরের রানীমা সবাই ছেলে মেয়ে সবাইকে সেবায়ত করেছে, জগদম্বা কিন্তু মেয়েদের সেবায়ত করেনি। জগদম্বা শুধু করেছে ছেলেদের। আচ্ছা, এখানে জগদম্বা আর একটা উইল করে গেছে, যে মন্দির চালাবে তার ফ্যামিলি থাকবে। যত, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা হচ্ছে দেবত্বের স্টেট। হ্যাঁ, মানে যতদিন সে বংশের বড় মন্দির চালাবে, তার ফ্যামিলি যতদিন থাকবে সে মন্দিরে থাকতে পারবে। হ্যাঁ, তার অবর্তমানে এখানে কেউ আর থাকতে পারবে না। আপনি তো পঞ্চম প্রজন্ম, মধুরবাবুর থেকে পঞ্চম প্রজন্ম। এবার আপনি তো অকৃতদার মানুষ, তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে এইবার আপনাকে আমি বলছি, আমি ব্যাচেলার লোক। আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস। হ্যাঁ, আমার পরবর্তী আমার জাতুতে একটা ভাই আছে। আচ্ছা। সে না পেলে তাহলে মথুরবাবুর
বয়স্ক জেনারেশনটা কেটে গেল, আচ্ছা তখন আমাদের ভাইপোরা ঢুকবে, বুঝেছেন? আচ্ছা একের পর এক ভাইপো আছে, তাদের সব 50-55 বছর বয়স, আচ্ছা তারাই তখন মন্দির চালাবে। আচ্ছা এইভাবেই আমাদের মন্দিরটা চলে। হ্যাঁ, আগে এখানে ভোগ টোগ হতো না, এখন ভোগের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ। এখানে সপ্তাহে 7 দিনই ভোগ হয়। হ্যাঁ বসে খেলে 120 টাকা, হ্যাঁ। আর পার্সেল নিয়ে গেলে 170 টাকা। আচ্ছা 1টা থেকে 1:30টার মধ্যে টেবিল চেয়ার পেতে বসে খাওয়ানো হয়। আচ্ছা হ্যাঁ, আর আপনার মা অন্নপূর্ণা মাছ খায়, কেউ যদি মাছ খেতে চায় সেটা একদিন আগে আমাকে বলতে হবে। আচ্ছা মাকে মাছ ভোগ দেওয়া হয়। মা যেহেতু মা মা অন্নপূর্ণা। না, মা অন্নপূর্ণা হচ্ছে বড় লোকের মেয়ে, জমিদারের মেয়ে। আচ্ছা উনি মাছ ছাড়া ভাত খাবে না, হ্যাঁ আর উনি মাছ খায় আপনার কাতলা মাছ, তারপরে আপনার পার্শে মাছ, বড় বড় গলদা, চিংড়ি, ইলিশ মাছ, এইসব মাছ ছাড়া মা খাবে না। আচ্ছা 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 আচ্ছা। তো যে আপনার এখন এজ কত হলো অজয় বাবু? আমার 1945-এ জন্ম। 1945 মানে 55 প্লাস 24 79 ইয়ার্স। একটু আগে মায়ের মন্দিরের ভোগ গেছে, এখন কিন্তু ভোগ যাচ্ছে ধ্যান ঘরের এবং রাধাকৃষ্ণ মন্দিরের। এই ভোগ দেওয়া সম্পন্ন হলে তারপরেই কিন্তু দর্শকদের ভোগ দেওয়া শুরু হবে, ভোগ বিতরণ শুরু হবে। চলুন। দেখুন, এই হচ্ছে ভোগ ঘর, এবং আজকে প্রসাদ বিতরণে একটু দেরি হয়েছে কোনো কারণবশত, এবং লোকও বেশি হয়ে গেছে। এখানে দেখছেন প্রসাদ বিতরণ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে মায়েরা খুব যত্ন সহকারে পরিবেশন করছেন। এই মায়েরা দেখুন, দেখাচ্ছি আপনাদের, ওনারা কিন্তু খুব যত্ন সহকারে পরিবেশন করেন। এখানে দেখাই আপনাদের। প্রথমে মায়ের ভোগের পোলাও দেওয়া হয় এবং সঙ্গে ভাজা থাকে, এবং তারপরে ভাত, ডাল, তরকারি, আনুষঙ্গিক যে সমস্ত রয়েছে সামগ্রী সেগুলো দেওয়া হয়। দেখুন, মায়ের মূল ভোগ যেটা পুষ্পান্ন ভোগ, অর্থাৎ পোলাও এবং ভাজা প্রথমে পরিবেশন হচ্ছে। দেখুন, এই মায়েরা কিন্তু খুব যত্ন সহকারে এখানে পরিবেশন করেন, এবং এই জায়গায় একসঙ্গে 80 জন বসতে পারেন। একসঙ্গে 80 জনকে পরিবেশন করা হয়। দেখছেন আজকে প্রায় সবটাই হল পরিপূর্ণ। এই দিদিরা এসছেন দমদম থেকে, এই দিদির সঙ্গে আলাপ হলো, এই মায়েরা এসছেন। দেখুন, সবাই কিন্তু আজকে এখানে প্রসাদ গ্রহণ করবেন। এখানে একটা ছোট্ট পুচকি এসছে। কোথা থেকে এসছো তোমরা? বেলগড়িয়া। একই জায়গায় তোমার? এটা কে হয়, ভাই? তাহলে বন্ধু। বাহ, গুড। আজকে প্রথম প্রসাদ নেবে এখানে, গুড। দেখছেন আপনারা, এই মায়েরা কিন্তু অপেক্ষা করছেন প্রসাদ কখন আসবে মায়েদের দিকে। প্রসাদ এদিকেই আসছে, এক্ষুনি এসে যাবে। দেখুন, দাদা কিন্তু সবটাই আমাদের সঙ্গে রয়েছেন এবং সব সময় আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং গাইড করছেন আমাদের সর্বোপরি। একদম বয়োজ্যেষ্ঠ, 79 বছর বয়সে উনি কিন্তু এই সমানে এই মন্দিরের সমস্ত দেখভাল পরিচালনা করছেন। এই মায়েরাও একটু আগে অনুরোধ জানাচ্ছিলেন ফটো তোলার জন্য। দেখুন, এই মায়েদের দেখাই, এই মায়েরাও কিন্তু এসছেন। মায়েরা কোথা থেকে এসছেন? নিউ টাউন, খড়দা, বেলগড়িয়া। আচ্ছা, মূল মায়ের যে মূল ভোগ প্রসাদ সেটি কিন্তু পুষ্পান্ন অর্থাৎ পোলাও এখানে শুরু হয়ে গেছে দেওয়া, এবং এর পরবর্তীতে অন্যান্য প্রসাদ দেওয়া শুরু হবে। দেখছেন আপনারা, এখানে মায়েরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে মানুষ এসছেন, এবং এখানে একসাথে 80 জনকে একবারে এক ব্যাচে 80 জনকে খাবার দেওয়া হয়। দেখুন, এরপরে ভাত, ডালও চলে এসছে। তো এখানকার মায়েরা কিন্তু খুব পরিশ্রম করে এবং খুব যত্ন সহকারে সবাইকে পরিবেশন করছেন। এটা আমার দেখে খুব অবাক লাগছে, মায়েরা এত পরিশ্রম করছেন, খুবই ভালো লাগছে। এই আন্তরিকতাটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। যেভাবে আন্তরিকভাবে এনারা এখানে সেবামূলক কাজ করছেন, এটাও তো একটা সেবা।
আর ভোগটা আপনাদের দেখাচ্ছি এই কারণেই যে শ্রী শ্রী মায়ের কথা, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সেই জন্যেই স্পেশালি আপনাদের ভোগের দর্শন করাচ্ছি। যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। চাতালেতে শুয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তা মা তো প্রদক্ষিণ করবে, মা দেখছে কোচ ওখানে আছে, ওকে নিয়ে গিয়ে নাথ মন্দিরে শুয়ে দিয়েছে। আচ্ছা, ও বলেছে বাবা আমি এখানে তো শুইনি, এখানে তো আমাকে নিয়ে ভয় চাষ হয় না। আচ্ছা, আমাদের এখানেতে ইলেকট্রিক মিস্ত্রি আমাদের গঙ্গার ধারে থাকে, সে রাত্রিবেলা কাজ করে বাড়ি এসছে রাত্রি 2টো, তাকে একটা অপূর্ব সুন্দরী মহিলা, আচ্ছা। মা অন্নপূর্ণা কিন্তু নিজে এসে বসেছে। আচ্ছা, হ্যাঁ, উনি খুব জাগ্রত, উনি এখানে কোনো অন্যায় অবিচার কাউকে করতে দেবেন না। তা যাই হোক, সে দেখেছে রাত্রি 2টো 2:30টার সময় একজন অপূর্ব সুন্দরী মহিলা, হ্যাঁ, গায়ে গয়না ভর্তি আর দামি বেনারসি পরে হ্যাঁ। নেমে গঙ্গার দিকে চলে গেল। আচ্ছা, হ্যাঁ, মিলিয়ে গেল। আচ্ছা। বুঝতে পারছেন? মানে মায়ের ছাড়া আর কে হবে এখানে? সে বলে হ্যাঁ আমি থেকে ভয় পেয়ে গেছি, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। স্বাভাবিক। আর এই মা কিন্তু আমার বাড়িতে গেছে, আমি যেখানে থাকতাম। আচ্ছা। আমি ব্যাচেলার লোক, মাকে বলতাম মা আমি খুব কষ্টে আছি, আমি তো কারোর সঙ্গে থাকতাম না। হ্যাঁ, মা রাত্রি 2টার সময় আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছি তুই মন্দিরে আসিস না কেন? হ্যাঁ, সেই থেকে আমি এই ঘরে ঢুকে গেছি। আচ্ছা, এটা কি আছে? অল্প করে দেবেন। আমাকে একটু শুকনো দাও, আর দিও না, একটু নুন দিও। তাই আমার পূর্বপুরুষরা কি বলে জানেন? হ্যাঁ, তুমি তো ভাগ্যবান। একদম 100 বার। হ্যাঁ, মাই আমাকে এখানে নিয়ে এসছে। 100 বার। মা আমার সবাই আছে সব সময়। তো মাকে করবো না, তা কাকে করবো? কার জন্য করবো? এই যে খাচ্ছি তো মায়ের পয়সা। মায়ের, একদম। হ্যাঁ, এই যে ওখানে যে আছি মায়ের আশ্রয় আছে, মা আমায় রেখেছে তাই আছি। ওনার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়বে না। না, খুবই সুন্দর প্রসাদের টেস্ট। আর সবথেকে বড় সৌভাগ্য, বড় পাওনা, এই যে আজকে দাদার পাশে বসে আমরা কিন্তু প্রসাদ পাচ্ছি, এটা কিন্তু একটা বিরাট বড় পাওনা আমাদের জন্য। কি আছে? মানে দেখ, না আমাকে দিও না। অল্প ব্যাস। দেখুন, এটা একটা বিরাট বড় প্রাপ্তি। আজকে রানী রাসমণি বংশধরের সঙ্গে বসে একসাথে আমরা প্রসাদ পাচ্ছি। মা অন্নপূর্ণার কৃপা ছাড়া এটা কিন্তু কোনো দিনই সম্ভব হতো না। জয় মা, মায়ের আমাদের প্রতি যে কি পরিমাণ কৃপা বলে বোঝাতে পারবো না। আমার অবশেষে প্রসাদ গ্রহণ হয়ে গেছে, এবার যাওয়ার সময় হয়ে গেছে। আমরা 3 বন্ধু আর আমার মিসেস আর মেয়ে তো আগেই এগিয়ে গেছে রাস্তার দিকে। এখন আমাদের চলে যেতে হবে আর নিজের নিজের গন্তব্যে আমরা চলে যাব, যা কালের নিয়মে স্বাভাবিক। আর ধন্যবাদ বন্ধুরা সমগ্র ভিডিওটা সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। প্যাশন ট্যুর এক্সপ্লোরারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের ভরসাতেই আমাদের পথ চলা, এবং তাহলে আমরা পরবর্তী আরও অনেক ভিডিও এরকম সুন্দর সুন্দর আপনাদের জন্য নিয়ে আসার অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।